এলাকার মানুষের এলাকার মানুষের এলাকার মানুষের বিভিন্ন সাপলা কামাল করছি না বলবো না, বিভিন্ন সাপলা কামাল বলছি না বলবো না। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনাদের মনে আছে আজ থেকে 9 মাস আগে আপনাদেরকে আমরা খবর দেখিয়েছিলাম উত্তর 24 পরগনা জেলার গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। 25/2/2024 তারিখে তাকে হত্যা করা হয়েছিল এবং অশোকনগর থানায় বিজন দাসের বালিকা মেয়ে অভিযোগ করেছিলেন, যে কেস নাম্বার ছিল 117/2024 ডেটেড 26/2/2024। আমরা সেই সময় বলেছিলাম যে এই যে এফআইআর করা হয়েছে এবং এই এফআইআরে যাদের নাম দেওয়া হয়েছে তাদের অধিকাংশকেই বাদ দিয়ে দেওয়া হবে, কারণ যাদের নাম দেওয়া হয়েছিল তারাও তো নেতা, তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে, তার স্বামীর নাম রয়েছে। এগুলো আপনাদেরকে আমরা বলেছিলাম। কিন্তু আমরা যেটা আজকে আপনাদেরকে দেখাবো যে গুমায় আবার মিছিল শুরু হয়েছে। এই খুনের যে মাস্টার মাইন্ড যাকে দেখানো হয়েছে গৌতম দাস, সেই গৌতম দাসকে কলকাতা হাইকোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। কেন জামিন হলো, কিভাবে জামিন হলো, এগুলো আপনাদের জানা দরকার। এগুলো আপনারা জানলে পরিষ্কার হয়ে যাবেন যে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের একটা মহল কতটা তৎপর। দেখুন, আমরা কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। সেদিন যে 6 জনের নামে অভিযোগ করা হয়েছিল, 6 জন এবং বলা হয়েছিল অ্যান্ড আদার্স, মানে আরও লোক রয়েছে, সেই 6 জনের মধ্যে 5 জনের নামই চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এফআইআরের কপিটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। এফআইআরের কপিতে দেখুন যে নামগুলো রয়েছে, সেই নামগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক এক করে। দেখুন, প্রথম নাম রয়েছে দেখুন গৌতম দাস, দ্বিতীয় নাম রয়েছে পলাশ শর্মা, তৃতীয় নাম রয়েছে রাম দেবনাথ, চতুর্থ নাম রয়েছে গৌতম নন্দী, পঞ্চম নাম রয়েছে জেসমিন সাহুজি। ইনি কিন্তু পঞ্চায়েতের প্রধান, যেখানকার বিজন দাস উপপ্রধান ছিলেন সেখানকারই প্রধান জেসমিন সাহুজি। 6 নম্বর হচ্ছে সাদিক সাহুজি অ্যান্ড আদার্স। পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে পুলিশ এইবার একটা চার্জশিট জমা করলেন আদালতে। সেই চার্জশিটে দেখা গেল একমাত্র এই খুনের সঙ্গে অভিযুক্ত করা হয়েছে গৌতম দাসকে, আর বাকিদের চার্জশিট থেকে খালাস করে দেওয়া হয়েছে, মানে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে নাম বাদ যাবে। এবার দেখুন, আজকে আমরা প্রমাণ দিয়ে দেখাবো যে আমরা এই কথাটা বলছি কেন, যে প্রশাসনের একটা মহল যারা চাইছেন যে বিজন দাসের খুনে যারা যুক্ত রয়েছে তারা যাতে সব বেকসুর খালাস হয়ে যায়। আমরা অবাক হয়ে যাই, কারণ এই বিজন দাসও কিন্তু তৃণমূলের একেবারে জন্মলগ্নের একজন কর্মী এবং বারাসাতের যিনি এমপি রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তাকে খুব স্নেহ করতেন। তো এই রকম একটা লোক গুলি করে খুন হয়ে যাওয়ার পরে তারপরে পুলিশের হাইকোর্টের রিপোর্টটা দেখুন না আপনারা। আমরা তো রিপোর্ট ছাড়া কথা বলি না, আমরা রিপোর্টটা আপনাদের সামনে রাখছি, একপাশে আপনারা দেখুন। সিআরএম ডিবি 2744/2024 দেখুন, আমরা দেখাচ্ছি। এখানে সবচাইতে একটা অবাক কাণ্ড যে গৌতম দাস, তিনি কিন্তু ওখানে তাকে পঞ্চায়েত থেকে বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছিল গরিব মানুষ বলে। সেখানে দেখুন গৌতম দাস কাকে মানে অ্যাডভোকেট দিয়েছেন, এটা যারা আইনের পেশায় যুক্ত আছেন তারা খুব ভালো বলতে পারবেন। খুব সিনিয়র একজন অ্যাডভোকেটকে দিয়েছেন, যার পারিশ্রমিক কিন্তু মানে গরিব লোকের পক্ষে, মানে দরিদ্র লোকের পক্ষে দেওয়া কিন্তু খুব অসম্ভব। সেটা তাদের ব্যাপার কিভাবে করেছেন। আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাই যে অর্ডার হয়েছে
সেই অর্ডারটা আপনাদের আমরা 3টে পয়েন্ট আমরা পড়ে শোনাবো। 3টে পয়েন্ট শুনলেই আপনারা বুঝে যাবেন যে এর ভেতরে কি নেক্সাস রয়েছে, একদম ক্লিয়ার আপনারা বুঝে যাবেন। প্রথম পয়েন্ট দেখুন, দ্য পিটিশনার সেস দ্যাট হি হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। দেয়ার ওয়াজ নো আই উইটনেস টু দ্য অ্যালেজড ইনসিডেন্ট, নো ফায়ার আর্মস ওয়াজ রিকভার্ড ফ্রম হিম, his custody for more than 8 months, he pray for bail। এইটা হচ্ছে গৌতম দাসের আবেদন ছিল। গৌতম দাসের আবেদন ছিল যে তাকে ফলসলি এখানে ফাঁসানো হয়েছে এবং পুলিশ তার কাছ থেকে কোনো আর্মস উদ্ধার করতে পারেনি, যেটা দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। এমনকি কোনো আই উইটনেস, যে তাকে চোখে কেউ দেখেছে খুন করতে, তেমনও কাউকে পুলিশ দাঁড় করাতে পারেনি। এটা তার বক্তব্য। এবার 2 নম্বর পয়েন্ট দেখুন, একেবারে 2 নম্বর পয়েন্টটা ভালো করে শুনবেন। এই 2 নম্বর পয়েন্টটা আপনারা শুনলেই বুঝে যাবেন যে কি কনস্পিরেসি, কি ষড়যন্ত্র হয়েছে এবং কিভাবে এই বিজন দাস খুনে যে গৌতম দাস তিনি জামিন কিভাবে পেলেন। 2 নম্বর হচ্ছে, স্ট্রংলি অপোজিং দ্য প্রেয়ার, লার্নেড অ্যাডভোকেটস ফর দ্য স্টেট অ্যান্ড দ্য ডিফেক্টো কমপ্লেন্টস ড্র আওয়ার অ্যাটেনশন দ্য স্টেটমেন্টস অফ উইটনেস রেকর্ড আন্ডার সেকশন 161 or 164 সিআরপিসি। তার মানে পুলিশ যে 161 যেটা কালেক্ট করে, যে কোনো ঘটনায় সাক্ষ্য হিসাবে যাদের বক্তব্যটা নিয়ে পুলিশ জবানবন্দিটা জমা দেয় আদালতে, এবং কোনো সাক্ষীকে যারা কোর্টে সোপর্দ করে তাদের বক্তব্যটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে সংগ্রহ করিয়ে আদালতকে দেয়, যাতে সেই কেসের যারা অভিযুক্ত থাকে তাদের যাতে সাজা হয়। এখানে পুলিশ কি করলেন ভালো করে দেখুন, ভালো করে দেখুন। সিআরপিসি, ইন পার্টিকুলার উই হ্যাভ বিন শোন দ্য স্টেটমেন্ট অফ ওয়ান অফ বাপি শর্মা। বাপি শর্মা বলে জনৈক একজন ব্যক্তি, হু ইন হিজ স্টেটমেন্ট রেকর্ড আন্ডার সেকশন 161 সিআরপিসি, এটা পুলিশের কাছে, স্টেটেড দ্যাট we saw this petitioner going away from the house of the deceased with gun in his hand, however in his statement, পুলিশের কাছে যেটা দিলেন যে সে বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছে তার হাতের মধ্যে বন্দুক ছিল, এবং এইটা পুলিশ তার হয়ে লিখে পাঠিয়েছে আদালতে। আবার ওই ব্যক্তিকেই পুলিশ আবার ওই ব্যক্তিকেই আদালতে পাঠালো গোপন জবানবন্দি দেওয়ার জন্য, যেটা 164 বলে। সেখানে বললেন, হাউএভার ইন হিজ স্টেটমেন্ট রেকর্ড আন্ডার সেকশন 164 সিআরপিসি হি ডাজ নট মেনশন এনি গান। বুঝলেন মামলাটা কোথায় শেষ করে দিল? পুলিশ তার রেকর্ডে লিখে পাঠালেন যে এই বাপি শর্মা সে নিজের চোখে দেখেছে এবং সে বন্দুকও দেখেছে, এটা পুলিশের কাছে। কিন্তু আদালতে যখন 164 করালেন জবানবন্দি, যেটা পুলিশ দেখতে পায়, সেই জবানবন্দিতে কিন্তু উনি আর গানের কথা উল্লেখ করলেন না, বন্দুকের কথা উল্লেখ করলেন না। তাহলে কি হলো? দুটো মিসম্যাচ হয়ে গেল, দুটো মিসম্যাচ হয়ে গেল। তাহলে এখানে গৌতম দাসকে মূল ক্রিমিনাল হিসাবে দেখানো হয়েছে, বাকিদের খালাস করে দিয়েছে পুলিশ আগেই। তাহলে যদি কোনো সাক্ষী যদি বন্দুক নিয়ে না দেখেন, তাহলে গৌতম দাস এখানে অভিযুক্ত হয় কিভাবে? যার জন্যই জাস্টিস যারা ছিলেন তারা, উই হ্যাভ কনসিডার্ড দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস, দ্য এভিডেন্স ইন সার্কামস্টেন্সেস ইন নেচার, দেয়ার ওয়াজ নো সিজার অফ ফায়ার আর্মস ফ্রম দিস পিটিশনার, ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট। এবং পুলিশ কোনো রকম আর্মস এই গৌতম দাসের থেকে সিজ করতে পারেনি। ভাবছেন, পুলিশ যখন কোনো সিজ করতে পারলো না কোনো বন্দুক, তাহলে কিভাবে বন্দুক দিয়ে উপপ্রধানকে গৌতম দাস মারলেন? কি খেলা হয়েছে দেখুন, খেলাটা বুঝুন আপনারা। তাহলে এখানে আপনারা কি বুঝলেন? আপনারা তো বুঝলেন এখানে নাকি
এই যে হাইকোর্টের যে রায়টা হয়েছে সেই রায়টাতে স্পষ্টভাবে উল্লেখিত হচ্ছে, পড়লে বোঝা যাচ্ছে তৃণমূলের যারা নেতা আছেন, আমরা ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এখানে একজন সৎ নেত্রী রয়েছেন, আমরা বলবো হাইকোর্টের রায়টা তাকে দেখার জন্য, যে হাইকোর্টের রায়তে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে পুলিশ যে 161 কালেক্ট করেছিলেন সেখানে বলা হয়েছে বন্দুক দিয়ে দেখেছেন, আবার কোর্টে পাঠিয়েছেন সেই লোককেই, সেই লোক সেখানে গিয়ে বলেছে আমি বন্দুক দেখিনি, তাহলে দুরকম হলো। তারপরে পুলিশ সেটা ভেরিফাই না করে 44 জনের সাক্ষ্য নিয়ে সেখানে চার্জশিট দিয়ে বাকিদের হাওয়া করে দিলেন, আরও যাদের নাম ছিলেন, এটা ওনাদের দলীয় ব্যাপার, হাওয়া করে দিলেন। যার জন্য কলকাতা হাইকোর্ট থেকে বললেন যে অন অ্যান ওভারঅল অ্যাসেসমেন্ট অফ দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস অ্যান্ড দ্য মেটেরিয়াল অন রেকর্ড উই আর অফ দ্য ভিউ দ্যাট ফার্দার কাস্টোডিয়াল ডিটেনশন অফ দ্য পিটিশনার ইজ নট নেসেসারি। আর তাকে কাস্টোডিতে রাখার প্রয়োজন নেই, এটা জজ সাহেবরা অনুধাবন করলেন। কেন নেই? কারণ পুলিশ তো অলরেডি যা করার করে দিয়েছে, যেখান থেকে যা দেখানোর যা যা করার করে দিয়েছে। আমরা এখানে একটা কথাই বলতে চাই যে মানুষ কোনো নেতা বা কেউ মারা গেলে প্রথমে খুব হইহুল্লোড় করে, মিছিল করে, মিটিং করে, প্রতিবাদ করে, তারপরে শেষে যখন আদালতে যেখান থেকে সাজা হবে সেখানে কিন্তু এই পুলিশ দেখুন এটা কি করেছে বলুন তো, কত বড় গাফিলতি পুলিশের। অশোকনগর থানার, যে অশোকনগর থানা একজনকে তার স্টেটমেন্ট কালেক্ট করে পাঠালেন আর তাকে দিয়ে 164 করালেন, সেটার সাথে সেটা কোনো ম্যাচিং নেই, সেটা দেখলেনই না। তাহলে এটা কি আমরা বলবো এটা অনিচ্ছাকৃত ভুল? এটা কোনো অনিচ্ছাকৃত ভুল বলে মনে হয় না, এর নেপথ্যে অনেক বড় কারণ আছে। তার মেয়ে যখন বললেন যে 6 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাছাড়াও আরও লোক রয়েছে, সত্যি তো, যেখানে গৌতম দাসকে বললেন যে কেউ বন্দুক নিয়ে দেখেনি, পুলিশ তাহলে যে সিজ করে একটা বন্দুক জমা দিয়েছেন, সেই বন্দুকটা কোথা থেকে জমা দিলেন, কার কাছ থেকে উদ্ধার হয়েছিল? পুলিশ কিন্তু তার চার্জশিটে বলেছেন যে একটা বন্দুক উদ্ধার হয়েছে, তাহলে সেই বন্দুকটা কার কাছ থেকে উদ্ধার হলো, কোথা থেকে উদ্ধার করে পুলিশ দিল? কারণ এখানে তো গৌতম দাসের কাছে বন্দুক নেই। কি বলবো বলুন তো, মানে সংবাদ পড়তে বসে এই সমস্ত কলকাতা হাইকোর্টে যখন এইসব অশোকনগর থানা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট দেখলে যে কেউ ধরে ফেলবে যে পুলিশ একদম বিরাট রকমের একটা ষড়যন্ত্র করে এই বিজন দাসের খুনের কেসটা, নৃশংস হত্যার কেসটাকে ধামাচাপা দিতে চায়। পুলিশের কি দায় পড়েছে পুলিশ ধামাচাপা দিতে চাইবে? পুলিশ যারা নেতা আছেন তাদের কথাতেই চলছেন পুলিশ ওখানকার, নাহলে কেন এরকম রিপোর্ট দেবেন? আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই ঘটনাটা। আমরা তো প্রথম থেকেই বলেছিলাম যে আদর্শ তিতুমির কিন্তু ছেড়ে কথা বলবে না। শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে একটা মানুষকে নৃশংসভাবে খুন করা হলো, আর সেই খুনের কেসে কেউ সাজা পেল না। পুলিশ দেখালো যে বন্দুক উদ্ধার হয়েছে, সেখানে গৌতম দাসের থেকে বন্দুক উদ্ধার হয়েছে এটা দেখাতে পারলো না। কার থেকে বন্দুক উদ্ধার হয়েছে, তাহলে সেই লোকটাকে কোথা থেকে আসলো সেই ফায়ার আর্মসটা? সব প্রশ্নগুলো আমাদের রয়েছে। আজ এই পর্বে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে পুলিশের গাফিলতিতে গুমার উপপ্রধান বিজন দাস এর খুনে মূল যিনি অভিযুক্ত ছিলেন তিনি জামিন পেয়ে গেলেন। এলাকায় ক্ষোভ, এলাকায় কিন্তু মিছিল নেমেছে, অলরেডি মিছিল করছেন, প্রতিবাদ করছেন। আমরা জনতার পাশে রয়েছি, আমরা সত্যের পক্ষে রয়েছি। আমরাও চাই বিজন দাসের খুনের সঙ্গে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি। আর যে পুলিশ অফিসার এই রিপোর্ট আদালতে জমা দিয়েছেন, আমরা চাই যে হাইকোর্ট কি পরে এনার পরিবারের লোক কি করবে না করবে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা ঠিক হয়নি, তাহলে আপনারা প্রতিবাদ করবেন, প্রতিবাদ জানাবেন বেশি বেশি করে মানুষের কাছে, যাতে পুলিশ এই ধরনের অন্যায় কাজ আর না করতে পারে। আজকের দেখুন সেই খবর।